আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো সবাই। কি অবস্থা তোমাদের? যারা যারা এই মুহূর্তে লাইভে আসছো তারা লেকচারটা, এই মুহূর্তে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও নিজের টাইমলাইনে এবং পরিচিতদের সাথে। আর অবশ্যই অবশ্যই তোমার এই মুহূর্তে যতজন ফ্রেন্ডের নাম মনে পড়তেছে তাদেরকে এখানে কমেন্ট সেকশনে নামটা মেনশন করে দাও, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দেই। মাশাআল্লাহ, ইতিমধ্যে 166 জন চলে এসছে। আমাকে অনেক মিস করে। আমি খুব বেশি এখানে কমেন্ট সেকশন দেখতে পারবো না, আমি টানা পড়াবো তোমাদের। আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে? কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা জানাও, এবং বোর্ড ক্লিয়ার কিনা সেটা একটু জানাও। আর কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, কোন কলেজ থেকে ক্লাস করতেছো আমাকে একটু জানাও। অল ক্লিয়ার? দেখো, আমরা পড়ব কি চ্যাপ্টার 3 প্রাণীবিজ্ঞান, চ্যাপ্টার 3 পরিপাক এবং শোষণ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই চ্যাপ্টারটা 2022 ব্যাচের শর্ট সিলেবাস যেটা দিছে ওখানে আছে, 21 ব্যাচের শর্ট সিলেবাসেও আছে, তারপর 20 ব্যাচের এখনও তো অ্যাডমিশন টেস্ট শেষ হয়নি, তো ওদেরকে তো এটা পড়তে হবেই। ওদের শুধুমাত্র এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়েছে যেখানে 4000 স্টুডেন্ট টিকছে, বাকি লক্ষ লক্ষ স্টুডেন্ট এখনও অকুল পাথারে হাবুডুবু খাচ্ছে, তাদের ভর্তি পরীক্ষার কোনো সমাধান এখনো হয়নি। তো এই অধ্যায় থেকে তোমার ইন্টারমিডিয়েটে 10 নম্বর সৃজনশীল থাকবেই, 1 থেকে 2 নম্বর এমসিকিউ থাকবেই, এবং ভর্তি পরীক্ষায় তুমি মেডিকেল, ডেন্টাল, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের যে পরীক্ষাটা আছে, এগুলো সবগুলো মিলিয়ে তোমার কম করেও 15 থেকে 20 নম্বর আসতে পারে সার্বিকভাবে। তো তুমি এই অধ্যায়টাকে অবহেলা করতে পারবে না। এটা মানবদেহের প্রথম অধ্যায়। আমাদের প্রাণীবিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বা পেপারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানবদেহ। এই মানবদেহ শুরু হয়েছে অধ্যায় 3 দিয়ে। 2 পর্যন্ত তো প্রাণী পরিচিতি, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এরপর থেকে কিন্তু মানবদেহ শুরু। তো মানবদেহ শুরু হয়েছে পরিপাক এবং শোষণ দিয়ে। আমরা এই অধ্যায়টা 3 ক্লাসে শেষ করার চেষ্টা করব। আজকে আমরা পড়ব এই পরিপাক এবং শোষণের যে তন্ত্রটা আছে, পরিপাক তন্ত্র, এই পরিপাক তন্ত্রের পরিচিতি শিখবো, আমরা বেসিকটা ক্লিয়ার করব, ঠিক আছে? প্রশ্নগুলা লেখার জন্য আমি এখানে একটা পেজ রেখে দিব, প্রশ্নাবলী। আমরা তাহলে শুরু করে দিই। এটা হচ্ছে আলোচ্য প্রশ্নাবলী, মানে প্রয়োজনীয়
খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রশ্নাবলী। কি কি প্রশ্নগুলো লাগবে আমি এখন সেগুলো লিখতে গেলে সময় লাগবে, আমাদের মূল পড়ায় যাওয়া উচিত। আমি একটা একটা করে লিখব, তবে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে বেসিক। সেটা কি? বেসিক ক্লাস। বেসিক ক্লাস মানে হচ্ছে পরিচিত হওয়া, পরিপাক তন্ত্রের সাথে পরিচিত হওয়া। আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞান মানে জুলজি। প্রাণীবিজ্ঞান অধ্যায় 3। অধ্যায় 3। চ্যাপ্টারের নাম পরিপাক ও শোষণ। ডাইজেশন পরিপাক ইংরেজি, অ্যান্ড শোষণ হচ্ছে অ্যাবজর্পশন। এই তোমাদের এই গ্রুপে এতদিন ফিজিক্স ক্লাস হয়েছে, এখন বায়োলজি ক্লাস শুরু হয়েছে। কিছুদিন হয়তো ফিজিক্স ক্লাসটা পজ থাকতে পারে, আমি যতদিন বায়োলজি ক্লাস নিব। এরপর আবার ফিজিক্স ক্লাস, সামনে আইসিটি ক্লাস, তারপর বাংলা ক্লাস, ম্যাথ ক্লাস, এগুলো আসতেছে। তুমি ধীরে ধীরে জানবা। আমি আগে বায়োলজি ক্লাসটা শুরু করে দিই, স্টুডেন্টদের অবস্থা কীরকম দেখি, স্টুডেন্টরা আসলে ক্লাস করতে চায় কিনা সেটা দেখি। সবচেয়ে বেশি মেনশনকারী, সবচেয়ে বেশি শেয়ারকারী কিন্তু প্রাইজ পাবে 3 জন। ঠিক আছে, 50 টাকা করে যদি 3 জন দেয় তাহলে 150 টাকা এখানে আমি প্রাইজ দিব। আর শিক্ষাবৃত্তি হিসেবে এই 50 টাকা যদি তুমি একদিন করে ক্লাস করো, 30 দিনে যদি তুমি 30 দিনেই প্রাইজ পাও, তাহলে তুমি 1500 টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারবা। হ্যাঁ, বিভিন্ন স্যারের পেমেন্ট করতে পারবা তুমি এই টাকা দিয়ে। সো এটাকে সিরিয়াসলি নাও, ধুমধাম দিয়ে ফেলো, যা দেয়ার আমরা এখনই শুরু করে দিব পড়া। আর আমি হচ্ছে আসিফ জাফর, আমি পেসমেকার বায়োলজিক্যার যে ব্যাচটা আছে, কোচিংটা আছে, সেটা 2010-11 সালের দিকে এটা শুরু করছি এবং ধীরে ধীরে এখন এটা এই পর্যায়ে আছে। বর্তমানে এটাতে অনলাইনে বর্তমানে পেইড কোর্সে প্রায় 1,500-এর বেশি স্টুডেন্ট, 1,500 থেকে 2,000 স্টুডেন্ট পড়তেছে এখন আলহামদুলিল্লাহ। বেশিরভাগই চট্টগ্রাম বেসড হলেও দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট ভর্তি হয়েছে। নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, তারপর ওই গোপালগঞ্জ, রংপুর থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, ঢাকা থেকে অনেক আসছে, নটরডেমের অনেক আছে, আদমজি ক্যান্টনমেন্টের আছে। তো ওদের সাথে পরিচিত হচ্ছি। আগে তো শুধু একটা নির্দিষ্ট জায়গায় ছিলাম, এখন ওদের সাথে পরিচয় হওয়াতে ভালো লাগে। তো আমরা চেষ্টা করব নতুন কিছু শেখার জন্য সবাই মিলে। আরও হয়তো এই গ্রুপে প্রায় 12,000 মেম্বার আছে, তোমরা শেয়ার করলে আরও বেশি স্টুডেন্ট দেখবে। এখন এই মুহূর্তে হয়তো সবাই অ্যাক্টিভ নাই, কিন্তু যখন অ্যাক্টিভ হবে তখন শেয়ার থাকা ভিডিও থেকে কিন্তু তারা দেখে নিতে পারবে, পরে এই গ্রুপে এসেও দেখে নিতে পারবে। সুতরাং এটার বেস্ট একটা ইউজ করে নিতে হবে। আমি চাই সবাই জানুক, এই যে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছে না, এই জিনিসটা যাতে সবাই জানুক। তো আমরা শুরু করে দিব পরিপাক এবং শোষণ। খেয়াল করো, পরিপাক এবং শোষণ জিনিসটা কখন আসবে? যখন আমরা খাবার খাবো। যখন আমরা খাবার খাই, যখন আমরা খাবার খাই, খাবার তো অনেক ধরনের খাই। খাবার ইংরেজি কি? ফুড। আমরা অনেক ধরনের খাই, এর মধ্যে কিছু আছে শর্করা। খাবার বলতে আমরা বুঝি ভাত খাইছো, আমরা কেউ বলি না যে খানা খাইছো, আমরা বলি ভাত খাইছো। ভাত আসলে শর্করা জাতীয় খাবার। তো আমরা ভাত তো শুধু ভাত খাই না, আমরা ভাত বলি মাংস দিয়ে খাইছি। কি দিয়ে খাইছি? মাংস বা গোস্ত দিয়ে খাইছি, সাথে ডালও ছিল। তারপরে এই মাংসটা কি দিয়ে রান্না করছে? তেল দিয়ে না, আবার মাংসের গায়ে চর্বি আছে না, তাহলে এদিকে শর্করা পাইছো। এই মাংসটা হচ্ছে প্রোটিন। এই মাংসটা হচ্ছে কি? প্রোটিন। এই মাংসটা কি? প্রোটিন, যার বাংলা নাম হচ্ছে আমিষ। এটার গায়ে যে চর্বি আছে, এই চর্বি।
রান্না হয়েছে কি দিয়ে? তেল দিয়ে। এটা হচ্ছে লিপিড। এটাকে আমরা কি বলি? লিপিড। তাহলে আর আমরা গিলতেছি কি দিয়ে? রান্না হয়েছে কি দিয়ে? পানি দিয়ে। আমরা এরকম খাবারগুলা খাই, এক বসাতেই খাই, সবগুলা মিক্সচার। তো আমি যদি শুধু একটা এক্সাম্পল দেই, এই যে প্রোটিন যেটা আছে, এই প্রোটিনের গোস্তের টুকরোটা তুমি কিন্তু গিলতে পারবা কামড় দিয়ে দিয়ে। সরাসরি এত বড় টুকরা কিন্তু গিলতে পারবা না, সেটাকে কামড়িয়ে তুমি এটাকে ছোট করবা। ছোট করার পর তুমি এই অন্ন নালী যেটা আছে না, খাবারের এই নালীটার ভিতর দিয়ে এটাকে প্রবেশ করাবা। প্রবেশ করে এটা পেটে যাবে। পেটে যখন যাবে, উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপাদন। উদ্দেশ্য কি? শক্তি উৎপাদন। এই শক্তি উৎপাদন হবে কোথায়? কোষের ভিতর। কিসের ভিতর? কোষের ভিতর। এটা হচ্ছে কোষ। তো কোষ হচ্ছে আণবিক কণিক, অতি আণবিক কণিক। কোষ হচ্ছে কি? অতি আণবিক কণিক। অতি আণবিক কণিক বলতে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া সেটা দেখবে না। তো এই কোষের ভিতরে খাবারটা, যেই গোস্তের টুকরাটা তোমার গলার এত বড় ছিদ্রের ভিতর দিয়ে ঢুকবে না, সেই জিনিস কোষের ভিতরে ঢুকতে পারবে? কখনোই ঢুকতে পারবে না। তো এই খাবারটাকে কোষের ভিতরে ঢুকার জন্য, শোষণের জন্য, ঢুকার প্রসেসটা হচ্ছে কি? শোষণ। শোষণ উপযোগী। কি উপযোগী? শোষণ উপযোগী খাবারে পরিণত করতে হবে। তো সেজন্য আমাদের বডিটাকে চালায়, নিয়ন্ত্রণ করে আমাদের বডির কন্ট্রোল। প্রাণীবিজ্ঞান অধ্যায় 8-এ আমরা পড়ব, কন্ট্রোল করে দুইজন। একজনের নাম হচ্ছে নিউরন মানে নার্ভ, আরেকজনের নাম হচ্ছে হরমোন। কে? হরমোন। এই হরমোন যেটা আছে না, এই হরমোনের মধ্যে একটা হরমোন আছে গ্যাস্ট্রিন। কি নাম? আমরা খাবার কই খাই? পেটে যাই। খাবার কই যাই? পেটে যাই। পেট মানে কি? স্টোমাক। স্টোমাকের আরেকটা নাম হচ্ছে কি? গ্যাস্ট্রিক। এই যে, তো খাবারের সাথে পেট শব্দটা চলে আসে। তো এই প্রোটিন জাতীয় খাবার বলো বা অন্যান্য খাবার বলো, এই গোস্তটা যেটা খাচ্ছ তুমি, এই গোস্তটাকে কোষের ভিতরে ঢুকার জন্য একটা শেপে নিয়ে যেতে হয়। তো শেপটাতে যখন নিব আমরা, সেজন্য আমরা দাঁত দিয়ে কি করতেছি? চাবাচ্ছি। দাঁত দিয়ে কি করতেছি? চাবাচ্ছি। তারপর পরিপাক নালীতে চাপ খাচ্ছে। খাবারটা কি খাচ্ছে? চাপ খাচ্ছে ভিতর দিয়ে যাওয়ার সময়। তাহলে খাবারটা ধীরে ধীরে কি হচ্ছে? স্কুইজ হচ্ছে, ছোট হচ্ছে। আবার এখানে একটা হরমোন আসবে, নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। কি হরমোন বলো? ওই গ্যাস্ট্রিক থেকে কি? গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন হরমোন আসবে। হরমোন এসে এখানে দেখবে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যটা কোষের ভিতরে প্রবেশের উপযোগী নাই। তখন গ্যাস্ট্রিন, যেহেতু সে কন্ট্রোল করে, গ্যাস্ট্রিন হরমোন করবে কি? চিৎকার দিয়ে এই প্রোটিন বা গোস্ত মানে আমিষ হজমের জন্য একটা এনজাইম আছে, নাম হচ্ছে ট্রিপসিন বা পেপসিন। হ্যাঁ, দুইটাই কিন্তু আমিষ হজমকারী। তো আমি যে কোনো একজনকে নিয়ে আসি, আমি পেপসিনকে নিয়ে আসি। গ্যাস্ট্রিন হরমোন করলো কি? পেপসিন হরমোনকে ডেকে নিয়ে আসলো। কাকে ডেকে নিয়ে আসলো? পেপসিন হরমোন না, পেপসিন এনজাইম, অথবা কি ট্রিপসিন এনজাইম, এদেরকে ডেকে নিয়ে আসলো। এই এনজাইমগুলো করে কি? খাবারটাকে, এই প্রোটিন বা আমিষটাকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। কিসে পরিণত করে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এখন তুমি বলো, এই খাবারটা এটা কেমন ছিল? এটা জটিল ছিল। এটা কেমন ছিল? এটা জটিল ছিল। এটা কেমন ছিল? অদ্রবণীয় ছিল। কোষের ভিতরে প্রবেশ করতেছে, অদ্রবণীয়। এবং এটা কেমন ছিল? এটা শোষণ অনুপযোগী ছিল। এই জটিল, অদ্রবণীয়, শোষণ অনুপযোগী খাদ্যটাকে তুমি এখন যে ফর্মে নিয়ে আসছো, এটা এখন শোষণ করতে পারবে কে? কোষ দ্বারা।
কোষ এটাকে এখন শোষণ করতে পারবে, অর্থাৎ এই খাবারটা এখন কি হয়েছে, সরল বা তরল, দ্রবণীয় ও শোষণ উপযোগী। এই যে জিনিসটা, এই যে ঘটনাটা দেখলা, এই টোটাল ঘটনাটাকে বলা হয়, এই টোটাল ঘটনাটাকে বলা হয় পরিপাক। এই টোটাল ঘটনাটাকে কি বলা হয়, পরিপাক বা ডাইজেশন। খেয়াল করে দেখো তাহলে সংজ্ঞাটা কি, পরিপাক জটিল যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল, অদ্রবণীয় এবং শোষণ অনুপযোগী খাদ্য বিভিন্ন হরমোনের প্রভাবে এবং এনজাইমের সহায়তায়, দেখো হরমোনের প্রভাবে এনজাইমের সহায়তায়, বইয়ে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, ব্যাপারটা খেয়াল করবা, কাজ করতেছে কিন্তু এনজাইমটা, কিন্তু হরমোন এনজাইমকে নির্দেশ দিচ্ছে। তো সহায়তায় সরল বা তরল, দ্রবণীয় ও শোষণ উপযোগী খাদ্যে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। তো এই পরিপাকের সময় তুমি এটাকে সরল করতে গিয়ে তুমি একটা কাজ করছো এই দাঁত দিয়ে, আরেকটা কাজ করছো এই এনজাইম দিয়ে। তুমি এনজাইমটা পাচ্ছ কিন্তু পেটের ভিতর গিয়ে, এখানে দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে এগুলোকে টুকরা টুকরা করে দিছো না, এই টুকরা টুকরাগুলা পেটের ভিতর গিয়ে এনজাইমের সংস্পর্শে এসে আরো ছোট টুকরায় পরিণত হচ্ছে। কিন্তু আগে কিন্তু তুমি একবার ভাঙছো, গলার ভিতর দিয়ে, অন্ননালীর ভিতর দিয়ে যাওয়ার সময়, পাকস্থলীর ভিতর দিয়ে যাওয়ার সময়, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের ভিতর দিয়ে যাওয়ার সময় এগুলো আরো ছোট হয়, আরো কাজ হয় এগুলোর উপর, এবং বিভিন্ন পরিপাক রসগুলো এগুলোর সাথে মিক্স হয় ওই মাসেলের ক্রিয়ায়, পরিপাক মাসেলের ক্রিয়ায়, তখন মাসেলগুলো সংকোচন প্রসারণ এরকম হয়। আর খাবারটা তো আমরা এভাবে গিলার সময় খাবারটা এদিক দিয়ে নিচে আস্তে আস্তে নামতে থাকে, তারপর আমরা খবর জানি না। আমরা তো এরকম করি না, বাইরে থেকে একটা লাঠি নিলাম, ভিতরে ঢুকিয়ে এরকম ভালো মতো চাপ দিয়ে দিয়ে এগুলোকে পেটের ভিতরে ঢুকাতে হচ্ছে, এরকম কখনো করছি? অটোমেটিক এগুলো যাচ্ছে না, কখন সেগুলো পেটের ভিতর যাচ্ছে, কখন পেটের শুরু থেকে শেষে যায়, কখন সেখান থেকে ক্ষুদ্রান্ত্রে যায়, মানে স্মল ইন্টেস্টাইনে যায়, সেখান থেকে কখন লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রে যায়, আমরা তো জানি না এগুলা। আমরা জানি এগুলো অটোমেটিক চলতে থাকে। এই অটোমেটিক ব্যাপারটা হচ্ছে রিফ্লেক্স, এগুলো আবার নার্ভ দ্বারা নিয়ন্ত্রণ হয়। হ্যাঁ, আবার কোন এনজাইম কখন আসবে সেগুলো হরমোন দ্বারা নিয়ন্ত্রণ হয়। হরমোন এসে তাহলে একটা, এনজাইম এসে তাহলে একটা কাজ করতেছে, আর মাসেলগুলো একটা কাজ করতেছে, দাঁত সহ। এই দাঁত মাসেল সবাই মিলে যে চাপটা দিচ্ছে, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, বাংলায় যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক মানে হচ্ছে মেকানিক্যাল, যান্ত্রিক মানে কি, মেকানিক্যাল ডাইজেশন। আর এখানে যে এনজাইম আসছে, এনজাইম যখন খাবারের উপর অ্যাটাক করছে তখন কিন্তু রাসায়নিক বিক্রিয়া হয়েছে, এটা একটা রাসায়নিক প্রসেস। সো এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। কি ডাইজেশন? কেমিক্যাল পরিপাক। আমি বাংলা ইংলিশ দুই মিডিয়ামে যাতে বুঝতে পারে এভাবে লিখলাম। তাহলে বলো তো পরিপাক আসলে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। আমরা পরিপাকের সংজ্ঞা পড়ছি, পরিপাক কিভাবে হয় সেটা পড়ছি, আর পরিপাকের প্রকারভেদ পড়ছি না? এটা যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে নিয়ে ফেলো, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে ফেলো। এখানে প্রচুর বেসিক দিছে, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার বেসিক, হাজার হাজার বেসিক নিছো, নিয়ে আমাকে একটু জানাও, এসএস নিছো? এসএস আমি তাহলে পরের ইয়েতে যাচ্ছি। এবার আমরা দেখব এই যে পরিপাকের কাজগুলা, এই পরিপাকের কাজগুলা যে সকল অঙ্গ করে তাদেরকে বলা হয় পরিপাক অঙ্গ। কি অঙ্গ? পরিপাক অঙ্গ। পরিপাক অঙ্গ ছাড়াও যে সকল গ্রন্থি এখানে কাজ করে তাদেরকে বলা হয় পরিপাক গ্রন্থি।
এবং পরিপাক অঙ্গ গ্রন্থি সবগুলো একত্রে যে সিস্টেম ডেভেলপ করছে পরিপাক কাজ সম্পাদন করার জন্য এবং শোষণের কাজ সম্পাদন করার জন্য, সেই তন্ত্রকে বলা হয় পরিপাক তন্ত্র। কি তন্ত্র? পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেমটা কি, এটা আমরা এখন পড়ব। ওদিকে দেখো, ওদিকে মানে এদিকে আসো, আমরা শুরু করে দিচ্ছি। খেয়াল করো, পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্র দুইটা জিনিস নিয়ে তৈরি। এই পরিপাক তন্ত্র কয়টা জিনিস নিয়ে তৈরি? দুইটা জিনিস নিয়ে তৈরি। পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্রের দুইটা অংশ। এক নাম্বার হচ্ছে পরিপাক নালী, দুই নাম্বার হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি। এই পরিপাক নালী যেটা আছে, আমরা যখন খাবার খাই, খাবারটা প্লেট থেকে হাতে নিয়ে খাবার খাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটাকে কোনো মতে পরিপাক তন্ত্রের ভিতরে মানে পাকস্থলীর ভিতরে ঢুকাতে হবে আগে। তো সেটাতে ঢুকাতে হলে তুমি খাবারটা কেমনে ঢুকাবা? পেট কেটে ঢুকানো যাবে না। নাকের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে, মুখের ছিদ্র আছে, কোনো না কোনো একটা ছিদ্রে ঢুকাতে হবে। তো খাবারটা তুমি কোন ছিদ্রে নিবা? ছোটবেলা থেকে দেখে আসছো এটা মুখের ভিতর নিতে হয়। তার মানে এটা মুখের ছিদ্র দিয়ে শুরু। পরিপাক তন্ত্রের শুরু কি দিয়ে? মুখের ছিদ্র দিয়ে। নাকের ছিদ্র দিয়ে শুরু হচ্ছে শ্বসনতন্ত্র। আর পরিপাকের পর বর্জ্য পদার্থ একটা হয় না শেষে? প্লেটেও তো এটো প্লেট যেটা হয়, হাড্ডি, মুরগির হাড্ডি, মাছের কাটা, তরকারির ছোকলা, এই জিনিসগুলা তো লাস্টে আমরা রেখে দিই। সেখানেও তো প্লেটের মধ্যেও তো কিছু জিনিস রয়ে যায় যেগুলো আমরা খাই না। আবার আমরা যেগুলো খাই সেগুলোর মধ্যে যা খাওয়া যায়, যেখান থেকে শক্তি উপার্জন করা যায়, সেগুলো আমরা সব নিয়ে শোষণ করে লাস্ট যে জিনিসগুলো থাকে, যেগুলো থেকে কোনো শক্তি আর পাওয়া যায় না, পুষ্টি পাওয়া যায় না, এই জিনিসগুলা থেকে তৈরি হয় বর্জ্য। কি তৈরি হয়? ওয়েস্ট ম্যাটেরিয়াল, বর্জ্য। আমরা বলি আনডাইজেস্টেড প্রোডাক্ট। এই আনডাইজেস্টেড প্রোডাক্ট বা বর্জ্যগুলা নিষ্কাশন করতে হয় না? তো নিষ্কাশন করার জন্য কই যাও? জায়গায় বসে থাকো, বেডরুমে আসো, বাথরুম ধরছে, বসে বসে করে দাও। এই ছোটবেলার কাজ এখন নিশ্চয়ই করো না। 1-2 বছর পর্যন্ত করছিলে, এরপর থেকে তো আর করো নাই। তো এখন কি করো? এখন নিশ্চয়ই ওয়াশরুমে যেতে হয় তোমার। তো ওয়াশরুমে কিভাবে করো? বর্জ্য কিভাবে ত্যাগ করো? মুখ দিয়ে ত্যাগ করো না? বর্জ্য ত্যাগের জন্য একটা ছিদ্র আছে না? এটাকে বলা হয় পায়ু। এটাকে বলা হয় কি? পায়ু। তাহলে আমি যে জিনিসটা খাচ্ছি এটা ঢুকতেছে মুখ ছিদ্র দিয়ে, বের হচ্ছে পায়ু ছিদ্র দিয়ে। তাহলে পরিপাক নালী যেটা আছে, এই পরিপাক নালীটা মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত বিস্তৃত। আমার সাথে সাথে লিখবা, হ্যাঁ? প্রশ্ন করলে উত্তর দিবা। বিস্তৃত। এবং এটা কিন্তু বিশাল লম্বা একটা নালী। খেয়াল করে দেখো, কোথায় মুখছিদ্র, কোথায় পায়ুছিদ্র। পায়ুছিদ্র মানে বুঝতেছো পিছনে বোঝাচ্ছে, আসলে ওদিকে না। তো এই যে মুখছিদ্র আর পায়ুছিদ্রের মধ্যকার দূরত্ব, এটা সবকিছু মিলে এটা হচ্ছে 8 থেকে 10 মিটার। কয় মিটার লম্বা? 8 থেকে 10 মিটার লম্বা। ঠিক আছে? এই জিনিসটা মেডিকেল কোশ্চেন। এম মানে হচ্ছে মেডিকেল কোশ্চেন, বুঝে নিও। আচ্ছা, এই পরিপাক নালীর ভিতরে কি কি আছে সেটাতে আমরা যাব। তো এখানে কি হয়? এখানে কিন্তু যান্ত্রিক পরিপাক হয়। এখানে কি পরিপাক হয়? এখানে যান্ত্রিক পরিপাক হয়। এখানে কি হয়? মেকানিক্যাল ডাইজেশন চলে।
তাই না? আচ্ছা, এবার পরিপাক গ্রন্থিতে আসো। পরিপাক গ্রন্থি 5 ধরনের। কয় ধরনের? মেইনলি 5 ধরনের। 5 ধরনের পরিপাক গ্রন্থিগুলো কি কি সেগুলোতে আমরা যাব। এই যে 5 ধরনের, 5 ধরনের কি কি তোমরা বলবা কি কি হতে পারে, দেখি কয়জনে কয়টা পারো, সেগুলো আমরা এখানে আস্তে ধীরে লিখবো। আমি এখানে জাস্ট সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই, 1 2 3 4 5। আমরা এগুলো সব করবো ইনশাল্লাহ। যদি কারেন্ট চলে যায়, আমি আগে ভাগে বলে রাখতেছি, এখন তো বৃষ্টির দিন, কারেন্ট চলে যেতে পারে। যদি কারেন্ট চলে যায় তোমরা নার্ভাস হবো না। আমার বাসায় 2টা ওয়াইফাই আইপিএস আছে, আইপিএস এর সাথে ওয়াইফাই কানেক্টেড আছে। যখনই কারেন্ট চলে যাবে সাথে সাথে ওয়াইফাই শিফট হয়ে অটোমেটিক্যালি আইপিএস এর সাথে কানেক্টেড হয়ে কোনো ধরনের ক্লাসে ইন্টারাপশন হবে না। তবে আমার পিছনে যে বোর্ডটা দেখতেছো এটা হচ্ছে স্যামসাং ফ্লিপ 2। এই জিনিসটা আমি খুব অনেক 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 কষ্ট করে আমি কালেক্ট করছি, অনেক দূর থেকে আনাইছি। সো এই জিনিসটা এবং দামও যথেষ্ট বেশি। তো এই জিনিসটার জন্য আমি রিস্ক নিই নাই। আমার যেহেতু আমার এটা ইনভেস্টমেন্ট, এটা আমার সারা জীবনে একটা অনেক বড় ইনভেস্টমেন্ট, তোমাদের জন্যই, আমার জন্য না তোমাদের জন্যই। তো এই জিনিসটা ভালো রাখা আমার জন্য জরুরি। তো এই জন্য আমি অ্যাডাপ্টার থেকে শুরু করে সব ধরনের প্রোটেকশন থাকা সত্ত্বেও আমি এটা আইপিএসএল লাইনের সাথে দেই নেই। কোন সময় কি হয়ে যায় না হয়, এই জন্য কারেন্ট বেশি হলে 10 মিনিটের মধ্যে চলে আসে। তো আমাদের এটা সবসময় লাগবে না। যখন কারেন্ট চলে যাবে তখন আমি মুখে কথা বলবো, পড়াবো, ঠিক আছে? আমি এতক্ষণ কি সারাক্ষণ লিখছি, বেশিক্ষণ কথা বলছি না। সো একটু পর কারেন্ট চলে আসলে এটা আবার আগের মতো থাকবে, আগের লেখা সব ঠিকঠাক থাকবে, আমরা আগের মতো আবার চালু করব। সো তোমরা নার্ভাস হবো না, টেনশনে পড়বো না, উল্টাপাল্টা কমেন্টও করবো না, ধৈর্য ধরে স্থির হয়ে অপেক্ষা করবো। আর যারা প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত মানে যতগুলো ক্লাস নেবো সবগুলো থাকবা, তারা কিন্তু একটা লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 ধরনের তোমরা নিশ্চয়ই কমেন্ট করতেছো, ভেরি গুড, আমি দেখতেছি। আমরা তাহলে পরিপাক নালী সম্পর্কে শুরু করে দেই, ঠিক আছে? পরিপাক নালী, এই জায়গায় পরিপাক নালী, এই পরিপাক নালী। লেখা বুঝে যায়? বুঝো? লেখা বোঝা যাচ্ছে? পরিপাক নালী। আচ্ছা, খেয়াল করো, মুখছিদ্র দিয়ে শুরু, ভালো মতো খেয়াল করো। এটা যদি মুখছিদ্র হয়, আমি যদি এভাবে দাঁড়াই, এই মুখী হয়ে দাঁড়াই, এভাবে হা করে থাকি, আমার মুখছিদ্রটা খেয়াল করো, সাইড থেকে অন্য নারীটা খেয়াল করো, হ্যাঁ? তারপর পাকস্থলী এগুলোতে আছে। অথবা আমি এভাবে দাঁড়িয়ে থাকি, এভাবে দাঁড়ালাম, মাথাটা একটু এদিকে করে দিলাম, হ্যাঁ? তাহলে আমার মুখ ছিদ্রটা এদিকে, অন্য নালী এভাবে, পাকস্থলী অন্যান্য অংশ সব এইভাবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি, আমার সাথে সাথে যদি আঁকতে পারো আঁকবা, যদি আঁকতে নাও পারো টেনশনে কিছু নাই, ফোকাসে থাকবা, কি পড়াচ্ছি সেটা এটা ভালো মতো বুঝে নিবা, পরে তুমি স্ক্রিনশট নিয়ে এঁকে নিতে পারবা। আচ্ছা, খেয়াল করো, আমি একটানে আঁকবো। কলম তুলবো না আমি, খেয়াল করবা, খেয়াল করিও। আমরা 8 থেকে 10 মিটার ঘোরাঘুরি করতেছি। শাঁ করে এখন একটা জিব্বা বেরোবে, দেখবা? এই যে যে জিনিসটা দেখতেছ, এটা হচ্ছে আমাদের একেবারে পরিপাক নালী, শুরু থেকে শেষ পর্যন্ত।
খেয়াল করো, এটা হচ্ছে পাকস্থলী। এটা কি? এটা হচ্ছে পাকস্থলী। এটা পাকস্থলী। আর এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। এখান থেকে হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। এটা এভাবে এঁকে রাখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই রোডম্যাপটা, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এটা নামে ক্ষুদ্রান্ত্র, কিন্তু বৃহদান্ত্রের থেকে এটা কিন্তু লম্বা। এটা ক্ষুদ্রান্ত্র বুঝাইছে, আর আসলে ওই প্রস্থ মানে পুরুত্ব হিসাব করে, প্রস্থটা হিসাব করে দেখো। বৃহদান্ত্রে কি থাকে? মল থাকে। মলের কালার কি? হলুদ। হ্যাঁ, এই হলুদের আমি একটা শেড দিচ্ছি তোমরা খুশি থাকার জন্য। তোমাদের মন ভালো হচ্ছে না এখন? ত্যাগেই প্রকৃত সুখ, এই ত্যাগের জিনিস দিচ্ছি। এটা পুরোটা হলুদ করে দিচ্ছি, যাও। এটা হচ্ছে থলি, শান্তির থলি। এটা কি থলি? শান্তির থলি। এটা খালি থাকলে দুনিয়াদারি, শান্তি। এটা খালি না থাকলে সম্রাট শাহজাহানও গদি ছেড়ে দিত যদি এটা খালি করার দরকার হতো। হ্যাঁ, কেউ একদিন এটার ভিতর না গিয়ে এটাতে খালি না করে থাকতে পারে না। এটা খালি করা হয় যে রুমে, সেই রুমে যদি একদিন না যায় কেউ, এবং যদি সেটার ত্যাগের জন্য সিগন্যাল আসে, তাহলে সে দুনিয়াদারি সব ছাড়তে রাজি আছে, শুধু একবার ওখানে যেতে হবে তার। এই জন্য আমরা বলি যে বিশ্ব শান্তির অগ্রদূত এটা। আচ্ছা, যাই হোক, আমি মাঝে মধ্যে এরকম মজা করব, তোমরা আশা করি স্বাভাবিকভাবে নিবা এগুলা। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা একটা একটা করে মার্কিং করব। হ্যাঁ, দেখো ভালো মতো খেয়াল করো। সব ঠিক আছে তো না? ওকে, এবার দেখো, মনোযোগ দাও। এখানে একটা একটা করে জিনিস আমরা শিখব। প্রথমত, এখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটার নাম হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্রের পরে এখানে একটা, এই এরিয়াটা দেখতেছো? এই এরিয়াটা, এই এরিয়াটা আমি ডট ডট যেখানে দিছি, সবুজ ডট ডট, এই এরিয়াটার নাম হচ্ছে, এই এরিয়াটার নাম হচ্ছে মুখগহ্বর। মুখগহ্বর বা অরাল ক্যাভিটি। এটা জিহ্বা, এটা জিহ্বা,
জিহ্বার ইংরেজি কি? টাং, অনেকে টঙ্গি বলে। টাং, টঙ্গি না, টাং। আর এখানে কি থাকবে? এখানে দাঁত থাকবে। এখানে কি থাকবে? দাঁত থাকবে। এগুলো হচ্ছে দাঁত, দাঁত, টিথ। এই দুইটা জিনিস ভিন্ন কালি দিয়ে লিখছি কেন জানো? কারণ এগুলো পরিপাক নালীর অংশ না, পরিপাক তন্ত্রের অংশ। আমি যদি তোমাকে বলি যে কিভাবে বলি, রিমোট, রিমোট আসলে কার অংশ? রিমোট আসলে, এই রিমোট এটা আসলে কার অংশ? এটা আসলে টিভির অংশ, তাই না? এটা টিভির অংশ। আবার আমার হাতের এই কলমটা কি টিভির অংশ? আমাদের এই যে টিভিটা আছে ওই টিভির অংশ না, কিন্তু সবগুলো আমার এই ঘরের অংশ না, সবগুলো আমার এই ঘরের অংশ। তো রিমোটটা মনে করো তুমি টিভির অংশ, ঠিক আছে? টিভি হচ্ছে পরিপাক নালী, রিমোট হচ্ছে মনে করো মুখগহ্বর, এই কলমটা মনে করো জিহ্বা, পরিপাক তন্ত্র হচ্ছে ঘর। তো ওরাল ক্যাভিটি পরিপাক নালী মানে টিভির অংশ, কিন্তু জিহ্বা বা টাং পরিপাক নালীর অংশ না হলে, মানে টিভির অংশ না হলেও এই ঘরের তো অংশ, এই ঘরের তো অংশ নাকি? আচ্ছা, সবাই মিলে জুলে থাকে। তো এখন এমসিকিউতে আসতে পারে যে জিহ্বা, দাঁত এগুলো কি পরিপাক নালীর অংশ কিনা। তোমার ধুমধাম বেশিরভাগ স্টুডেন্ট আনসার করে দেয় যে হ্যাঁ এগুলো পরিপাক নালীর অংশ। আসলে এগুলা পরিপাক নালীর অংশ নয়। সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখো এরপর এখানে একটা এরিয়া থাকে, এখানে একটা এরিয়া থাকে, যে এরিয়াটা, এই এরিয়াটা, এটা তিনটা পার্ট যদিও, কয়টা পার্ট? তিনটা পার্ট। এই জিনিসটার নাম হচ্ছে গলবিল। এই জিনিসটার নাম কি? গলবিল, যার ইংরেজি নাম হচ্ছে ফ্যারিংস। ইংরেজি নাম হচ্ছে কি? ফ্যারিংস। গলবিল বা ফ্যারিংস। অনেকে ল্যারিংসের সাথে গন্ডগোল লাগিয়ে দেয়। ল্যারিংস হচ্ছে স্বরযন্ত্র, যেখান থেকে স্বর আমি কথা বলতেছি। ফ্যারিংস হচ্ছে গলবিল। এই গলবিল এই জায়গায় থাকে। তুমি এই জায়গায় আঙ্গুল দাও, তুতির নিচে এই জায়গায় আঙ্গুল দাও, হ্যাঁ, আঙ্গুল দিয়ে কিছুক্ষণ কথা বলো বা একটু ঢোক গেলে দেখবা এই মাসেলটা তোমার আঙ্গুলটাকে এরকম ঢেউ খেলাচ্ছে। এটাই কিন্তু গলবিল। তো গলবিলের মধ্যে ঐচ্ছিক অনৈচ্ছিক দুই ধরনের পেশি আছে। আমরা গলবিল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। গলবিল হচ্ছে কি আকার? ফানেল আকার। খেয়াল করছো? এটা কি আকার? ফানেল আকার। এটা ফানেল আকার, মানে এরকম আর কি, চওড়া অংশ ধীরে ধীরে কি হয়েছে? শুরু হয়েছে। তারপর এটার দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য কত? 12.5 সেন্টিমিটার। আর এটার তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। এক নাম্বার হচ্ছে
নাসোফ্যারিংস, নাসোফ্যারিংস। আরেকটা হচ্ছে অরোফ্যারিংস, আরেকটা হচ্ছে ল্যারিঞ্জোফ্যারিংস। এই ল্যারিঞ্জোফ্যারিংস তিনটা অংশ, ঠিক আছে? এই তিনটা অংশকে আমি মনে রাখবো নল দিয়ে। কি দিয়ে মনে রাখবো? NOL, নল। নল হচ্ছে ট্রিক্স। তিনটা অংশ। এই ফ্যারিংস থেকে কোনো ধরনের এনজাইম রিলিজ হয় না। মনে রাখবা, যে জায়গা থেকে এনজাইম রিলিজ হবে সেই জায়গাটা পরিপাকে সরাসরি অংশ নেবে, আর যে জায়গাটা থেকে এনজাইম রিলিজ হবে না কিন্তু পরিপাকে অংশ নেয়, তাহলে বলতে পারবা যে এটা সরাসরি অংশ নেয় না কিন্তু পরোক্ষভাবে অংশ নেয়। তো আমরা এখান থেকে বলবো যে নো এনজাইম। No enzyme, no enzyme. That's why no direct role in ডাইজেশন, মানে প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখে না। তাহলে আমরা ফ্যারিংস সম্পর্কে অনেক তথ্য জানছি না? আচ্ছা, এবার আসো ফ্যারিংসের পরে যে নালীটা দেখা যাচ্ছে, এই নালীটার নাম হচ্ছে অন্ননালী। অন্ননালী না, অন্ননালী। অন্ন মানে খাদ্য, এটার নাম হচ্ছে অন্ননালী। অন্ননালী ইংরেজি নাম হচ্ছে ইসোফেগাস। ইসো বানানোর ক্ষেত্রে ও আগে থাকবে। অনেস্টে যেমন এইচ আগে থাকে, এখানে ইসোফেগাস বানানোর ক্ষেত্রে ও আগে থাকবে, ইসোফেগাস। এই অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে, এই অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 23 থেকে 25 সেন্টিমিটার। এটা মনে রাখবা। অন্ননালী গিয়ে যে বাংলা 5-এর মতো চ্যাপ্টা একটা থলির ভিতর গিয়ে যুক্ত হয়েছে না, এই জিনিসটার নাম হচ্ছে পাকস্থলী। এটার নাম কি? পাকস্থলী। ইংরেজি নাম হচ্ছে কি? স্টোমাক। এটা আমরা লেকচার 3-এ পড়ব। আপাতত শুধু এটার দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে রাখো। এটার দৈর্ঘ্য হচ্ছে 30.5 বা 30 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে অর্ধেক, 15.2 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 15.2 সেন্টিমিটার। ঠিক আছে? আপাতত এটা মনে রাখো। ডিটেইলস লেকচার 2-তে আরো ডিটেইলস। পাকস্থলী, শুধু পাকস্থলীর উপর থাকবে লেকচার 2। এটা হিউজ কাহিনী এটাতে। তারপর পাকস্থলী বা স্টোমাক যেই জায়গায় শেষ হচ্ছে, ওই যে বেগুনি কালি, সেই জায়গা থেকে এই বেগুনি সাপের মতো এই জিনিসটা, এটা নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। কি নাম? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র। বা কি অন্ত্র? ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন যেটা আছে না, এই স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ, এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ইউর মতো এই পার্টটা, এখানে ইউর মতো একটা অংশ আছে, এটার নাম হচ্ছে ডিওডেনাম। এটার নাম হচ্ছে কি? ডিওডেনাম। আমি ডি দিয়ে মনে রাখলাম। এরপর এই অংশটার নাম হচ্ছে
এই পরের অংশটা আর কি, সেটার নাম হচ্ছে জেজুনাম। সেটার নাম হচ্ছে কি? জেজুনাম। আমি জে দিয়ে মনে রাখলাম। এবং সর্বশেষ অংশটার নাম হচ্ছে ইলিয়াম। ইলিয়াম আমি আই দিয়ে মনে রাখলাম। ইলিয়ামের ইংরেজিটা আমাদের মনে রাখা উচিত। ILEUM। আবার ILIUM দিয়ে একটা হয়, এখানে ILEUM, এই ইলিয়ামের ইংরেজি নাম। আচ্ছা, এই তিনটা অংশ স্মল না, সরু না? এই তিনটা অংশের নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই তিনটা অংশের নাম এক হচ্ছে কি বলা হয়? স্মল ইন্টেস্টাইন। আমরা মনে রাখবো I am একটা ট্রিক্স। I am small dj। তুমি কি স্মল ডিজে? এখানে আই যেটা দেখতেছো না, এই আই হচ্ছে ইলিয়াম, স্মল ইন্টেস্টাইন, বা ক্ষুদ্রান্ত্র, এটা হচ্ছে ডিওডেনাম, আর এটা হচ্ছে জেজুনাম। তাহলে আমরা আই এম স্মল ডিজে দিয়ে মনে রাখবো স্মল ইন্টেস্টাইনের কি কি অংশ আছে? ইলিয়াম, ডিওডেনাম, জেজুনাম, এই তিনটা অংশ আছে। মনে থাকবে? এই তিনটা অংশের মধ্যে ডিওডেনাম যেটা আছে না, এই ডিওডেনাম ইউ আকৃতির। কি আকৃতির? ইউ শেপ, ইউ আকৃতির। এবং এটা 25 থেকে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য। কয় সেন্টিমিটার? 25 থেকে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা মনে রাখবা। এবং টোটাল ক্ষুদ্রাংশ, টোটাল স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। কয় মিটার? 6 থেকে 7 মিটার। এটা এখানে দেখা যাচ্ছে না। 6 থেকে 7 মিটার। ঠিক আছে, গেল। এবার স্মল ইন্টেস্টাইনের কাহিনী শেষ। আরো দুইটা ইনফরমেশন আছে, সেগুলো পরে দেখবো আমরা। এবার দেখো, যেই জায়গায় ইলিয়াম শেষ হয়েছে, ঠিক যেই জায়গায় ইলিয়াম শেষ হয়েছে না, হ্যাঁ, সেই জায়গায়, ঠিক সেই জায়গায় খেয়াল করো, আমি সেই জায়গাটা একটু মার্ক করি। মনে করো এই অংশটা, মনে করো লাল অংশটা, এই অংশটার নাম হচ্ছে, এটা অন্য কালি দিয়ে লিখতে হবে আমার, না হয় তোমরা এর সাথে গুলিয়ে ফেলবা। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার। সিকাম। কি নাম? সিকাম। এখান থেকে বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন শুরু। এই লাল অংশটা সিকাম না? সিকাম থেকে একটা পেরেকের মতো একটা জিনিস বের হয়ে আসছে, দেখছো? এই পেরেকের মতো যে জিনিসটা বের হয়ে আসছে না, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর মানুষের অ্যাপেন্ডিক্সের নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটা একটা ইনঅ্যাক্টিভ অর্গান বা নিষ্ক্রিয় অংশ। এই অ্যাপেন্ডিক্সে যদি কখনো ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। আমরা ইনফ্লামেশন বা প্রদাহ যদি হয়, আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। এখন তোমাদের একটা প্রশ্ন, অ্যাপেন্ডিক্স কার অংশ? ইলিয়ামের অংশ নাকি সিকামের অংশ? আরেকটা অপশন দিচ্ছি, এখন আনসার করিও না। সিকামের পরে এদিকে প্যারেকটা তো চলে আসছে, তো সিকামের পরবর্তী অংশটা উপর দিকে উঠছে না? এই পরবর্তী অংশ উপর দিকে যেটা উঠছে, সেটা দেখো মোটা মোটা মোটা। এই জিনিসটাকে আমরা বলি কোলন। এই জিনিসটাকে আমরা কি বলি? কোলন। এটার নাম কি? কোলন। তবে এই কোলনটা একটু খেয়াল করে দেখো তো, এটা এভাবে উঠছে না?
এভাবে গেছে না? হ্যাঁ, খেয়াল করে দেখো, এদিক থেকেই তো আসছে, ওদিক থেকে তো আসে নাই, এদিক থেকে আসছে, ওই যে ইলিয়ামের পরে। তো এই জিনিসটা যখন এভাবে যাচ্ছে, এভাবে উঠছে এই অংশটা, এভাবে অনুপ্রস্থ হবে গেছে এই অংশটা, আবার নিচে নামছে এই অংশটা, আবার কেমন কমার, উল্টা কমার মতো এরকম একটা অংশ গেছে। আর এই থলেটা তো চিনো, শান্তির প্রতীক। এখানে তাহলে এই কোলনটা কয়টা অংশে ভাগ হয়েছে? 4টা অংশে ভাগ হয়েছে। তুমি দেখো 4টা অংশ, এটা হচ্ছে ঊর্ধ্বগামী, এটা অনুপ্রস্থ, এটা নিম্নগামী, আর এই অংশটাকে আমরা বলবো সিগময়েড। কি বলবো? সিগময়েড। তাহলে আমি যদি এটাকে এভাবে মার্কিং করি, আমি এখানে মাঝখানে দিচ্ছি, সাদা অংশ দিয়ে বোঝানোর থেকে নীল কালি দিয়ে বুঝালে ভালো হবে মনে হয়। এই দেখছো, 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 আমি 4টা পার্ট করে ফেলছি। এখন দেখো, এটার নাম কি? ঊর্ধ্বগামী কোলন বা অ্যাসেন্ডিং কোলন। এটা কি? ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন। হ্যাঁ, তারপর এটা হচ্ছে নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন। কোলনের কোনো বাংলা নাই, কোলন কোলনি। আর এটার নাম হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলন। এই জিনিসটা আবার এস আকৃতির। কি আকৃতির জানো? এটা হচ্ছে এস শেপড, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য। আর বিশ্ব শান্তির প্রতীক কই? বিশ্ব শান্তির প্রতীক এটা হচ্ছে মলাশয় বা রেকটাম। এবং বিশ্ব শান্তি যে ছিদ্র দিয়ে আসে, এই ছিদ্রের নাম হচ্ছে পায়ু, ইংরেজিতে আমরা বলবো অ্যানাস। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে সবুজ, সবুজ কোন সবুজ? এখানে আমি আন্ডারলাইন করি ওই সবুজটা দিয়ে, এই সবুজটা, এই সিকাম, এই কোলন, এই কোলন, মলাশয় পর্যন্ত আমি যেগুলো আন্ডারলাইন করছি, এগুলো সবই হচ্ছে বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের অংশ। তোমার লার্জ ইন্টেস্টাইন শুরু হয়েছে কি দিয়ে? আচ্ছা, প্রশ্নের উত্তর দাও। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কার অংশ? সিকাম, কোলন নাকি ইলিয়াম? কার অংশ? একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। এবার বলো, কমেন্টে জানাতে থাকো, আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করি। সিকাম দিয়ে প্রথম অংশ শুরু হয়েছে না বৃহদান্ত্র? সিকামের স দিয়ে সিকাম, ক দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। বৃহদান্ত্রের 3টা অংশ। আমরা ক্ষুদ্রান্ত্রের 3টা অংশ মনে রাখছি আই এম স্মল ডিজে, কিন্তু বৃহদান্ত্রের অংশ মনে রাখবো ওই সিকাম দিয়ে। সিকাম মনে থাকবে, সিকাম। স দিয়ে হচ্ছে সিকাম, ক দিয়ে কোলন, ম দিয়ে মলাশয়। অর্থাৎ ওই নাম প্রথমটার মধ্যেই কিন্তু টেকনিক দেওয়া আছে, সিকাম, কোলন, মলাশয়। মনে রাখবো আশা করি। আর এই 3টা জিনিস নিয়ে বৃহদান্ত্র গঠিত, লার্জ ইন্টেস্টাইন গঠিত। লার্জ ইন্টেস্টাইন, সিকাম, সিকাম, মলাশয়। আসলে মহাশয়, সে আসলে মহাশয়। এই 3জন মিলে কি তৈরি হয়?
বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। কোথায় স্মল ইন্টেস্টাইন ছিল? 6 থেকে 7 মিটার। আচ্ছা, এই কোলন যেটা আছে না, কোলনের কয়টা অংশ বলো তো? কমেন্ট থেকে জানাও, এখান থেকে জানাও কোলনের কয়টা অংশ, এখান থেকে জানাও কোলনের কয়টা অংশ। এই জিনিসটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা নিশ্চয়ই মনে আছে, এখান থেকে বলো কোলনের কয়টা অংশ। এটা তো কোলন, একটু পর্যন্ত কোলন না, এটা কয়টা অংশ একটু বলো আমাকে। আমি এখানে একটা জিনিস লিখি, যদি এটা প্রদাহ হয় বা ইনফ্ল্যামেশন হয়, কে এ, তাহলে আমরা এটাকে বলি অ্যাপেন্ডিসাইটিস। যে কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহতে ITIS অ্যাড করবা, অ্যাপেন্ডিসাইটিস। রাইট সাইডে থাকে তো এটা, তো রাইট সাইডে এই জায়গায় নাভির থেকে একটু অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাইট সাইডে এখানে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং ধীরে ধীরে নাভির চারপাশে ছড়িয়ে পড়ে, বমিও হতে পারে। তো এই জিনিসটা, এই ইনফ্লামেশনটা হয় কিন্তু যত জাঙ্ক ফুড খাবা, যত ইরেগুলার থাকবা খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে, তো এইটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকের এটা একমাত্র সমাধান হচ্ছে শুধু অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলা। ছোট্ট একটা অপারেশন, সহজ একটা অপারেশন ডাক্তারদের জন্য, তোমাদের জন্য তো কষ্টের অবশ্যই। আমি একটু দেখবো কমেন্ট। চারটা অংশ, ভেরি গুড, চারটা অংশ, ভেরি গুড। কোলনের তাহলে কয়টা অংশ? চারটা অংশ। এই কোলনের কয়টা অংশ? চারটা অংশ। সো আমরা তাহলে পাকস্থলী তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, লেকচার 2-তে। আমরা শুরু থেকে যদি চিন্তা করি, একদম প্রথম থেকে আমাদের মুখছিদ্র, মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি, তারপর গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্রের অংশ, বৃহদান্ত্রের অংশ, পায়ু, এই সবগুলো মিলেই হচ্ছে পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানেল বা ডাইজেস্টিভ ক্যানেল। এই পরিপাক নালী আর অন্ননালী ভিন্ন জিনিস। অন্ননালী হচ্ছে 25 সেন্টিমিটার, আর পরিপাক নালী হচ্ছে টোটাল নালীটা, সেটা হচ্ছে 8 থেকে 10 মিটার, এটা সেন্টিমিটার। আর এখানে অংশগুলো কি কি? দাঁত আর জিহ্বা এটার অংশ না, তবে পরিপাক তন্ত্রের অংশ, এটা এমসিকিউতে আসবে। মুখছিদ্র, খাবার প্রবেশ করবে, মুখগহ্বর, খাবার থাকবে সেখানে। তোমরা এটা তুলো। তো এখানে অন্ননালী কি করবে? খাবারটা ও মুখগহ্বর থেকে পাকস্থলীতে নিয়ে যাবে। আচ্ছা, মুখগহ্বরে দাঁত আছে, জিহ্বা আছে, আর দাঁত আর জিহ্বার কাহিনীও আমরা পড়বো, সব ডিটেলস পড়া হবে। গলবিলটা ছোট অংশ, এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এখানেই। এটা ফানেল আকৃতির এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। এখানে 3টা অংশ আছে, নাইজো, অরো এবং ল্যারিঞ্জোফ্যারিংস। আর এখানে কোনো এনজাইম থাকে না, এই কারণে এটা পরিপাকে সরাসরি কোনো ভূমিকা রাখে না। ঠিক আছে, আমরা টেকনিক দিয়েছিলাম নল দিয়ে, মনে রাখবো, এটা আসলে নলের মতোই। আর এরপর অন্ননালী, খাবারটা গলবিল হয়ে কোথায় আসে? পাকস্থলীতে। পাকস্থলী সম্পর্কে ডিটেলস আমরা পরে পড়বো। এই পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র তৈরি হয়েছে। ক্ষুদ্রান্ত্র ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই 3টা জিনিস নিয়ে তৈরি। এর মধ্যে ডিউডেনাম হচ্ছে ইউ আকৃতির আর 25 থেকে 30 সেন্টিমিটার তার দৈর্ঘ্য। জেজুনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের সবচেয়ে বড় অংশ। এরপর ইলিয়াম। ইলিয়ামের বানানটা খেয়াল করবা, ইলিয়ামের বানান হচ্ছে ই দিয়ে, ILI দিয়ে, যেটা ইলিয়াম, আইলিয়াম আমি বলি আইলিয়াম মনে রাখার জন্য। ইলিয়াম এই, আইলিয়াম ওই আই, ওটা হচ্ছে তোমার পরিপাকতন্ত্রের কথা হিসাব করলে উপর থেকে নিচে গেলে পরিপাকতন্ত্র আগে থাকে। হ্যাঁ, তারপরে কোমরে একটা অস্থি আছে, নাম হচ্ছে শ্রোণী অস্থি বা হিপ বোন। এই হিপ বোন দুইটার মধ্যে আবার প্রত্যেকটা হিপ বোন আবার 3টা করে
অস্থি নেই বা বোন নিয়ে গঠিত, এগুলো হচ্ছে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। এই এখানে ইলিয়াম একটা আসছে না, এটাকে আমি আইলিয়াম বলি। আই দিয়ে কেমনে মনে রাখবা? অস্থি কি দণ্ডাকার, দণ্ডাকার মনে হয় না? তাহলে অস্থির পার্ট যেটা সেটা দণ্ডাকার, মানে আই দিয়ে হয়। পরিপাকতন্ত্র কি প্যাঁচানো না, পরিপাক নালী, তাহলে ইটা একটু প্যাচ মেরে লিখতে হয় না? তাহলে ই থাকবে পরিপাক নালীর অংশটাতে, এভাবে মনে রাখতে পারো। অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, আগে কি পরিপাক নালী, তারপরে কি হিপ বোন, তাহলে আগে ইংরেজিতে কি ই, তারপরে কি আই, তাহলে আগেরটা আগে পরেরটা পরে। আবার এটাও যদি মনে না থাকে, আরো ইজিলি চিন্তা করো, তোমার পরিপাকতন্ত্র চ্যাপ্টারটা কয় নাম্বার চ্যাপ্টার? 3 নাম্বার চ্যাপ্টার। আর তোমার চলন চ্যাপ্টারটা কয় নাম্বার চ্যাপ্টার? 7 নাম্বার চ্যাপ্টার। তাহলে তুমি এবার 3 আগে নাকি 7 আগে বলো? ই আগে হবে নাকি আই আগে হবে? ই আগে না? তো যেভাবেই মনে রাখো তোমার মনে থাকবে, এই জিনিস নিয়ে আর কনফিউশন হবে না ইনশাল্লাহ। তো আমরা আজকে যতটুক পড়লাম, আমরা কি কি পড়ছি দেখো তো। আমরা আমাদের এটা তো শুরু লেকচার 1, এটা লেকচার 1। লেকচার 1-এ আমরা প্রয়োজনীয় প্রশ্নগুলো লিখবো। বেসিক ক্লাসে এখানে প্রচুর প্রশ্ন আসবে, পরিপাক ও শোষণ, ডাইজেশন এবং অ্যাবজর্পশন। তোমরা স্ক্রিনশট, আচ্ছা একই সাথে স্ক্রিনশটও নিয়ে ফেলো। SS1 কমেন্টে লিখবা SS1, ডান হলে SS1 লিখলে হবে, দ্রুত লেখা যাবে SS1, এটা ডান। তারপর তোমার আজকে কয় তারিখ? আজকে 18 তারিখ জুন মাসের। এটা SS2, এটা SS2। আমরা এখানে কি কি পড়ছি? আমরা এখানে পরিপাক নালী ডিটেলস পড়ছি, পরিপাক নালী ডিটেইলস পড়ছি। আমরা এখানে গলবিল ডিটেলস পড়ছি, ক্ষুদ্রান্ত্র ডিটেলস পড়ছি। আমরা অ্যাপেন্ডিক্স সম্পর্কে পড়ছি, আমরা বৃহদন্ত্র সম্পর্কে পড়ছি। আমরা আগামীকাল পড়ব পাকস্থলী সম্পর্কে। আচ্ছা, বেসিকের মধ্যে আমরা কি পড়ছি? বেসিক, এটা স্ক্রিনশট নিছো, SS2, এটা হচ্ছে SS2। এরপর SS3 আমরা পরিপাকের সংজ্ঞাটা পড়ছি এখান থেকে। এটা যারা ক্লাস করছে তারা ভালোই বুঝবে কিভাবে কি বলছি। এটা তুলে নাও, SS3, এটা হচ্ছে SS3, কমেন্টে জানাবা SS3 পড়া বুঝছো কিনা সেটাও জানাবা। তারপর SS4, এটা হচ্ছে SS4, পরিপাকতন্ত্রের দুটো অংশ, পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি। পরিপাক নালী মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত, মানে অরাল অরিফিস থেকে অ্যানাস পর্যন্ত, আর 8 থেকে 10 মিটার লম্বা। মেকানিক্যাল ডাইজেশন হয়। আর এখানে কি হয়? এখানে কেমিক্যাল ডাইজেশন হয়। এখানে কি ডাইজেশন হয়? এখানে কেমিক্যাল ডাইজেশন হয়। দেখো হয়েছে SS4 হলো। আচ্ছা, এখানে SS5, এটা SS5। কুইক তোমরা নোট করবা, নোট গ্রুপে পোস্ট করতে পারবা, যাতে পরে যারা আসে ওরা যাতে বুঝতে পারে। এটা মেডিকেল কোশ্চেন, অংশগুলো মেডিকেল কোশ্চেন, দৈর্ঘ্যটা মেডিকেল কোশ্চেন, প্রদাহ হলে এটা মেডিকেল কোশ্চেন। অ্যাপেন্ডিক্স একটা নিষ্ক্রিয় অঙ্গ, এটা একটা কি অঙ্গ? নিষ্ক্রিয় অঙ্গ, এটা মেডিকেল কোশ্চেন। কার অংশ এটা? সিকামের অংশ, এটা মেডিকেল কোশ্চেন। অ্যাপেন্ডিসাইটিস মেডিকেল কোশ্চেন। কোলন মেডিকেল কোশ্চেন। ডিউডেনাম ইউ আকৃতির মেডিকেল কোশ্চেন, 25 থেকে 30 মেডিকেল কোশ্চেন। তারপর ফানেল আকৃতির মেডিকেল কোশ্চেন, এগুলো সব মেডিকেল কোশ্চেন। SS5 মনে হয় এটা,
নিয়ে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 এত করে নিয়ে নেওয়ার কথা। ওকে, এবার এটা মেডিকেল কোয়েশ্চেন, এগুলো মেডিকেল কোয়েশ্চেন। এখানে কোলনের 4টা অংশ মেডিকেল কোয়েশ্চেন, হৃদযন্ত্রের দৈর্ঘ্য মেডিকেল কোয়েশ্চেন, এখানে প্রচুর মেডিকেল কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এটা তোলা শেষ। আর ওদিকে কিছু আছে, ওদিকে কিছু নাই। লেকচার 2 তে আমরা করবো বাকিগুলো। সো আজকের পর আমরা কতটুক বুঝছি, এরকম 1 ঘন্টা করে ক্লাস তোমাদের নিয়মিত চলতে থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে রবিবার 9টায়, সেম টাইম রবিবার 9টায়, মনে থাকবে তো? রবিবার 9টায় তৃতীয় ক্লাসটা আমি জানিয়ে দিব কোন টাইমে হবে। তোমরা যারা ক্লাস করতেছো তারা নিয়মিত অ্যাটেন্ড থাকবা, আর নিয়মিত অ্যাটেন্ড থাকলে একটা প্রাইজ তোমরা পাবা। আর এই ক্লাস চলাকালীন সময়ে যদি কেউ আমাদের পেইড কোনো কোর্সে এনরোল করতে চাও তাহলে 20% করে ছাড় থাকবে। তোমার জাস্ট যেটা করতে হবে, এখানে এখন লাইভ লেখাটা আছে না, তোমার নাম, কলেজ, কোন কোর্সে অ্যাডমিট করতে চাও সেই কোর্সের নাম লিখে একটা কমেন্ট করো। কমেন্ট অথবা কমেন্ট করতে হবে না, কমেন্ট করার আগে ধরে রাখো, স্ক্রিনশট নিয়ে নাও লাইভ অপশনটা সহ বা আমার ছবি সহ। আমি এখন দাঁড়িয়ে আছি, এখন এই অবস্থায় যদি তুমি স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তুমি যখনই ভর্তি হতে আসবা সেই সময় তুমি এটা দেখালেই তুমি 20% ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, আমাদের সেকেন্ড ইয়ার কোর্স মানে পেইড কোর্স সেকেন্ড ইয়ার কিন্তু 26 তারিখ থেকে শুরু। তোমরা যারা সেটাতে অ্যাড করতে চাও তাহলে সেখানেও তোমরা 20% এটা অ্যাপ্লাই করতে পারবা। তো যেহেতু তোমাদের এটা ফ্রি ক্লাস, আমি একটা ফুল শেষ করে দিব। এই ফ্রি ক্লাস যে সময়টা জুড়ে থাকবে, এখন আমি যেই মুহূর্তে এটা লাইভ অফ করবো তখন কিন্তু আর 20%টা হবে না, থাকবে না। তো যে সময়টা জুড়ে থাকবে সেই সময়টা তোমরা এটা একটা প্রমোশনাল বলতে পারো, তোমরা এই জিনিসটাকে ইউজ করতে পারো তোমাদের ওই 20% ছাড় নেওয়ার ক্ষেত্রে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাস কেমন লাগছে একটু আমাকে কমেন্টে জানাও, যাতে পরবর্তীতে যারা আসবে ওরা যাতে জানতে পারে যে ক্লাস ভালো লাগছে বা এই হয়েছে সেই হয়েছে, কেমন ক্লাস হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও। অফলাইনে সেকেন্ড ইয়ার ব্যাচ, অফলাইনে সেকেন্ড ইয়ার ব্যাচ আমরা তো শুরু করতে চাই, কিন্তু এটা তো সম্ভব না এখন। আজকেও চট্টগ্রামে 20%, আর অন্যান্য জেলায়, ঢাকাতেও এখন শুরু হয়েছে। ঢাকায় এখন ডেঙ্গু করোনা একসাথে মারতেছে মহামারী স্টাইল। সো এখন চাইলেও, আর বৃষ্টি সারাদিন যেভাবে বৃষ্টি পড়তেছে, এখন চাইলেও আমরা অফলাইন শুরু করতে পারবো না। তবে আমরা যখনই অফলাইন শুরু করতে পারবো তোমরা অনলাইনে অ্যাডমিট হয়ে থাকো। যখনই আমরা অফলাইন শুরু করবো, তুমি যদি অফলাইনে আসতে পারো তুমি ওয়েলকাম। তোমার এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, ওই অনলাইনের পেমেন্টটাই। অনলাইন সেম পেমেন্ট থাকবে, যদি অফলাইনে খরচ বেশি, কিন্তু তারপর আমরা সেম পেমেন্টই রাখবো। কিন্তু যে আসতে চাইবে সে তো আসবেই। ঠিক আছে, তবে আপাতত অনলাইনে ভর্তি হয়ে থাকো। ভালো হয়েছে। তোমাদের বুঝার কিছু আছে, নতুন বুঝছো কিছু, নতুন আগে তো এটা পড়ছো নিশ্চয়ই, তো নতুন কিছু শিখছো কিনা? আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো জোস পড়া শিখবো, পাকস্থলীতে অনেক নতুন নতুন জিনিস জানবো আমরা ইনশাল্লাহ। নেক্সট ক্লাস কখন? রবিবার, পরশু রাত 9টায়, সেম টাইমে। হ্যাঁ, ক্লাস থাকবে, ক্লাস রেকর্ডেড রাখতেছি, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেকর্ডেড রাখা হবে। তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা দেখবা চাইলে দেখতে পারো নোট করার জন্য, কোনো সমস্যা নাই। তবে যদি ক্লাসটা করো ওই টাইমে, তো একটা কমেন্ট করবা, স্যার দ্বিতীয়বার দেখতেছি ফর নোটস। তাহলে আমার একটু ভালো লাগবে যে তুমি আবার দেখতে আসছো। আমি যে ক্লাসটা রেকর্ডেড রাখছি এটার একটা ফল পাচ্ছি। হ্যাঁ, কি জন্য রাখবো? নিশ্চয়ই কোনো না কোনো কারণে তো রাখবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাইন আউট করতেছি। আল্লাহ হাফেজ।
ওয়ালাইকুম সালাম, নমস্কার, আল্লাহ হাফেজ।